তা আমাদের একটা স্টোরিতে আছে যে হাওড়ার বাস স্ট্যান্ডে একজন ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, বয়স্ক মানে প্রৌঢ়, অ্যারাউন্ড 50 ইয়ার্স মতো, 45 অ্যারাউন্ড 50 ইয়ার্স এজ। তো উনি ওই চকলেট, বাদাম, ওইসব লজেন্স ওরকম বিক্রি করছেন। তো যে বাসে মানে এক একটা বাসে উঠছেন, বিক্রি মানে করছেন, কেউ কিনলে কিনছেন, আবার নেমে যাচ্ছেন, আবার অন্য একটা বাসে উঠছেন, এরকম আর কি, বাসের হকাররা যেমন হন। তো উনি উঠে তারপর দেখলেন যে উনি বোধহয় বেলুড় মঠে যান বা এরকম কিছু হবে। তো কাউকে একজনকে দেখলেন, বা বেলুড় মঠের কেউ একজন বোধহয় পাশে আর কি, দেখে উনি চিনতে পেরেছেন। উনি বললেন যে মহারাজ এসেছেন, বা মহারাজ কেমন আছেন, এরকম কিছু একটা ওরা জিজ্ঞেস করলেন। তো সেই কথোপকথন, ওনাদের বার্তালাপের মাধ্যমে যেটা জানা গেল যে ওই বাসে যিনি বসেছিলেন উনি বললেন যে, ও আচ্ছা, আপনি মহারাজকে চেনেন, এরকম আর কি। তো বলতে বলতে ওনার লাইফস্টাইলটা নিয়ে কথা হতে হতে, যে ওই যিনি বয়স্ক ভদ্রলোক, যিনি লজেন্স বিক্রি করছেন, উনি বাড়ি বোধহয় ওই তারকেশ্বর বা ওরকম দিকে কিছু একটা, উনি ট্রেনে করে হাওড়া চলে আসেন। সকালবেলা ওঠেন, সকালে ছোটো একটা বোধহয় চায়ের দোকান টাইপের আছে, চায়ের দোকান বা ভুসিমাল দোকান, ওরকম একটা ছোটো দোকান আছে ঘরেরই সাথে, মানে একটা বোধহয় রুম, তার মধ্যেই বোধহয় রান্না হয়, পাশে একটা ছোট্ট করে হয়তো বাথরুমের মতো, আর ওই বারান্দারই একটা সাইডে বোধহয় দোকানের মতো এরকম। উনি, ওনার স্ত্রী আর ওনাদের ছেলে বা মেয়ে, ছেলে সম্ভবত। তো এটা হচ্ছে ওনার লাইফস্টাইলটা এরকম, যে সকাল থেকে উঠলেন, তারপরে ওই দোকানে একটু বসলেন, তারপরে বোধহয় 9টা-10টার দিকে বেরিয়ে এলেন, তারপরে এইখানে হাওড়াতে হয়তো পৌঁছান 11টা-12টার দিকে। এবার 12টা থেকে 6টা এরকম লজেন্স বিক্রি করলেন, আবার 6টার সময় ট্রেন ধরলেন, আবার 7:30টার দিকে ঘরে পৌঁছলেন, আবার হয়তো একটু দোকানে একটু বসলেন, দিয়ে 9টা-10টার দিকে খেয়ে দিয়ে আবার হয়তো 10টার দিকে ঘুমিয়ে গেলেন, ভোরবেলা হয়তো আবার 5টায় উঠছেন, এরকম। ওনাকে জিজ্ঞেস করছেন যে যিনি বাসে বসেছিলেন, যে আপনার কীরকম কী ইনকাম, মানে কেমনভাবে মানে চলে যাচ্ছে সংসার। যে হ্যাঁ, আমার তো খুব ভালোভাবেই চলে যাচ্ছে, আর আমার এর সাথে, মানে অলমাইটির সাথে আর কি, ভগবান বলি বা অলমাইটি বলি, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি কখনো বেশি চাই না, আর উনিও কখনো কম দেন না। এত সুন্দর কথাটা, মানে আমি কখনো বেশি চাই না, আর উনিও কখনো কম দেন না। আর আমার প্রয়োজনই বা কতটুকু? এই সকালে সারাদিনে দোকানে সকাল আর সন্ধে মিলে হয়তো এই 30-40 টাকা ইনকাম হয়, আর এই লজেন্স বিক্রি করেও হয়তো এরকম 100 টাকা মতো ইনকাম হয়। এই সারাদিন আমার 150 টাকা মতো ইনকামে, মানে অ্যাভারেজ করলে সেটা মাসে হয়তো 4,500 টাকা, 4 থেকে 5 হাজার টাকা ইনকাম, তাতে আমাদের তিনজনের খুব ভালোভাবেই চলে যায়। আর মানে, এবং ওনার মুখে একটা এত নির্মল আনন্দ, এত সুন্দর একটা হাসি মুখে উনি লজেন্স বিক্রি করছেন, দেখে মনে হচ্ছে ওনার পোশাক আশাক, মুখের হাসিটা যতটা নির্মল, ওনার জামা কাপড় ততটাই হয়তো জরাজীর্ণ, বা হয়তো একটু ময়লা পড়ে গেছে, এরকম মনে হচ্ছে। কিন্তু ওনার মুখের হাসিটা কিন্তু ভয়ঙ্করভাবে নির্মল আর প্রচণ্ড প্রাণোচ্ছল। তো ওইটাই আর কি, ওনাকে দেখি মনে হচ্ছে ওনার অভাব আছে, ডেফিনেটলি ওনার হয়তো ভালো জামা কাপড় নেই, কিন্তু ওনার অভাব বোধটা নেই। উনি যেটুকু আছে সেটা নিয়ে এতটাই কন্টেন্টেড ফিল করেন, এতটাই উনি সন্তুষ্ট যা আছে তাই নিয়ে, যার জন্য ওনার আনন্দ এতটুকু হ্যাম্পার্ড নয়। এবং ওইটাকে নিয়েই উনি যে অ্যামাউন্টগুলো আমরা এখন আলোচনা করলাম আর কি, ওই সারাদিনের দোকান থেকে 40-50 টাকা, আর ওই লজেন্স বিক্রি করে 100 টাকা, সারাদিনে 150 টাকা, এই টাকা কেন, হয়তো আরেকটা ফ্যামিলি যারা হয়তো 200-250 ইনকাম করছে, তারা হয়তো যদি ঠিক মাইন্ডসেট না থাকার জন্য তাতে হয়তো অনেক বেশি অখুশি, কিন্তু ইনি অন্য অনেকের থেকেই অনেক কম টাকা ইনকাম করেও অনেক বেশি খুশি। এইটা
ওই লাইনটাতে, ওই স্টোরিটাতে খুব সুন্দর ছিল। উনি একটা যেমন এটা বলেছিলেন যে আমি কখনো বেশি চাই না, আর উনিও কখনো কম দেন না, মানে মহাপ্রভুর ব্যাপারে বা অলমাইটির ব্যাপারে বা ভগবানের ব্যাপারে এটা বলছেন। আর আরেকটা কথা বলেছিলেন যে এই পাশে ভদ্রলোক জিজ্ঞেস করছে, আপনি এই মানে এই এই এত এত কম ইনকাম করে সব কিছু নিয়েও, মানে আপনার তো এত অভাব থাকা সত্ত্বেও আপনি এত হাসি খুশি আছেন, এটা তো মানে দেখেই ভালো লাগছে। তখন উনি বলেছিলেন যে হ্যাঁ, কারণ আমার অভাব থাকলেও আমার অভাব বোধ নেই, যার জন্য উনি সদা আনন্দময়। এইটা যেন আমরাও সবাই অ্যাচিভ করতে পারি, তাহলে আমরা আরও লাইফকে আরও সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবো। এই কনটেক্সটে কেউ যদি কিছু অ্যাড করতে চাই করতে পারি। হ্যাঁ, আগে একদিন আমরা মিটিংয়ে আলোচনা করছিলাম যে ওই কোনো কিছু করে কারোর কিছু উপকারে এসে কারোর যদি কোনো অসুবিধা কমিয়ে বা কারোর জন্য কিছু করে তারপর যেন কোনো আমরা এক্সপেকটেশন না রাখি আর কি। না, আমরা যে কারোর কিছু কাজে এলাম এই উপলব্ধিটাই আমাদের যথেষ্ট আনন্দ যেন দেয়, আর যেন কিছু এক্সপেক্ট না করি উনি এসে আমাকে থ্যাংক ইউ বলবেন বা কিছু মিষ্টি খাওয়াবেন বা এরকম টাইপের আর কি। এটা আমরা একটা আলোচনা করছিলাম যে একজন সিকিউরিটি গার্ড টাকা পেয়েছিলেন, তারপর উনি ফেরত দিয়েছেন 1000 টাকা। এবার ওই ভদ্রলোক কত থ্যাংক ইউ বলে চলে গেছেন কি, আর এই সিকিউরিটি গার্ড পরে গজগজ করছেন যে এই দেখুন আমি ওনার 1200 টাকা ফিরিয়ে দিলাম, বলছেন আমাকে একটা 20 টাকাও দিলেন না চা খাওয়ার জন্য। এরকম দিয়ে নিজে অত্যন্ত বিরক্তি প্রকাশ করছেন। তো সেইখানে উনি যে একটা ভালো কাজ করেছেন তার জন্য যে আনন্দটা নিংড়ে নেওয়া উচিত, তার বদলে একটা ভয়ঙ্কর রকম নেগেটিভ এনার্জি ওনার মধ্যে ঢুকে গেছে। এবং উনি ঘটনাটা থেকে কোথায় আরও হাসি খুশি হবেন তার বরঞ্চ উল্টোটা ঘটে গেল, উনি আরও বিরক্তিতে ভরে গেলেন। কারণ উনি এক্সপেকটেশন রেখেছিলেন, আর এক্সপেকটেশনের তো কোনো শেষ নেই। ওই 20 টাকা যে উনি যা বলছেন, যদি 20 টাকা দিত তাহলে হয়তো বলতেন আমাকে একটা 20 টাকা দিয়েছে জানেন, 50 টাকাও দেন। 50 টাকা দিলেও বলতেন জানেন 50 টাকা 100 টাকা দেন। 100 দিলেও বলতেন মানে মাত্র 100 টাকা দিয়েছে, 200 টাকাও দেন। কারণ এক্সপেকটেশন রাখলে এক্সপেকটেশনের তো কোনো শেষ নেই। এইগুলো আমরা যেন আমাদের নিজেদের লাইফেও অ্যাপ্লাই করি, যে আমরা কন্টিনিউয়াসলি প্রোঅ্যাক্টিভলি ট্রাই করে যাবো অন্যের যদি আমরা কাজে আসতে পারি, অন্যের যদি অসুবিধা কমাতে পারি, কিন্তু তার সাথে কাজগুলো যেমন করার সুযোগ পাবো, কিন্তু সেই করে যেন কোনো এক্সপেকটেশন না রাখি যে কেউ আমাদের থ্যাংক ইউ বলবে বা মিষ্টি খাওয়াবে বা অ্যাপ্রিসিয়েট করবে বা কিছু গিফট করবে ওই কাজটা ওনার কিছু কাজ করে দিলাম বলে। তাহলে ওটা আমরা যদি এক্সপেকটেশন রাখি তাহলে কিন্তু হলো না, আমরা ওই তার মধ্যে যে আনন্দটা আছে সেটা কিন্তু মিস করে যাব। আর একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল উল্টোডাঙায় ফ্লাইওভারের কাছে। এটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, তাও বেশ কয়েক বছর আগে, হ্যাঁ 10 বছর মতো হবেই তো মনে হয়, আরও বেশিও হতে পারে। উল্টোডাঙার কাছে একটা ফ্লাইওভার আছে, ওটার একটা ফ্লাইওভারের পার্ট মানে হচ্ছে যে অনেকগুলো পিলার থাকে, তো সেই পিলারগুলো, দুটো পিলারের মধ্যে যে সেগমেন্টগুলো, এই একটা সেগমেন্ট ধপ করে পড়ে গিয়েছিল। মানে কিছু একটা মানে কনস্ট্রাকশন এরর ছিল, ভুল ছিল, যার জন্য ওপরে একটা খুব ভারী ট্রাক যখন যায়, ট্রাকটা অত্যন্ত হেভি লোডেড ছিল আর কি, পাথর ছিল ওটা, গ্রানাইট পাথর এরকম টাইপের কিছু ছিল। তো সেই ট্রাকটা যেতে ওই সেগমেন্টটা ধপ করে নিচে পড়ে যায়। এবার ওইটা সেদিনকে রাতে যেটা হয়েছিল যে একটা খুব ওই ভারী ট্রাক যাচ্ছিল, গ্রানাইট পাথর এরকম হেভিলি লোডেড, ওইটা যখন আস্তে আস্তে মানে ফ্লাইওভারে উঠেছে এবং ওই ঠিক খালের ওপরে যে সেগমেন্টটা ওর উপরে যখন গেছে, ওই সেগমেন্টটা সামহাও ওই লোডটা নিতে পারেনি, ধপ করে পড়ে গেছে। এবার যখন ঘটনাটা ঘটেছে ওইখানটা, তখন তো মানে 2:30 মানে একদম শুনশান ব্যাপার আর কি। পরের গাড়ি কিন্তু আর উঠে আসছে, ঠিক আছে, ফ্লাইওভারে। এবার আমরা সবাই যদি ভাবি যে
এটা তো আমরা কেউ মানে স্বপ্নও ভাবতে পারবো না যে একটা ব্রিজে উঠছি, ধুম করে দেখবো সামনে নেই, ফাঁকা, মানে না, সামনের পাটটা খসে পড়ে গেছে টাইপের, এরকম টাইপের। এটা তো আমরা মানে ভাবতেও পারবো না আর কি। কিন্তু এবং তাতে কী হতে, তাতে চান্সটা অনেক বেড়ে যাবে যে পরের গাড়িগুলো যে যদি একটু স্পিডে আসে তাহলে তো আর কথাই নেই, ও তো ধপ করে পড়েও যাবে, তাই না? কারণ কেউ তো ভাবতেও পারবে না যে মানে যখন গাড়ি চলে যে চলছে, সামনে রাস্তা আছে, ব্রিজে উঠছে, কিন্তু মাঝের যে একটা সেগমেন্ট নেই, এইটা তো মানে কেউ হঠাৎ করে নোটিস করে গাড়িটাকে থামাবে, তাহলে সেরকম যদি কম স্পিড থাকে তাহলে থামাতে পারবে যখন দেখলো তখন থেকে। কারণ মাথাতে তো কখনোই আসবে না যে এইরকম একটা সামনে বিপদ থাকতে পারে, মাঝে একটা সেগমেন্ট নেই। বুঝতে পারছিস তো তোরা? তো সেইখানে ওই একটা পরেই, ইমিডিয়েটলি পরে, ওই ট্রাকটার পরেই একটু পরেই একটা গাড়ি এসেছিলো আর কি। ওনারা বোধহয় এয়ারপোর্ট থেকে ফিরছিলেন। ওনারা এসে সামহাও খুব লাকিলি, ওনারা হয়তো স্পিডটা অতটা ছিল না, এবং একটু পরে উঠে গিয়ে দেখছেন যে রাস্তাটা ব্রিজের ওপর, তারপরে ব্রিজটা নেই, ফাঁকা আর কি। ওনারা দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে ব্যাপারটা রিয়েলাইজ করেছেন নিচে একটা ওটা পড়েছে, হয়তো একটু ধোঁয়া টোয়া হয়ে আছে, ধুলো টুলো হয়ে আছে, অন্ধকারের মধ্যে হয়তো কিছু বুঝেছেন যে এটা পড়ে গেছে। তো ওনারা মানে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না আর কি, যে এটা কী, এটা মানে মাঝে একটা ব্রিজের মাঝে একটা সেকশন নেই। কিন্তু ওনারা তারপরে যেটা করেছিলেন, ওনারা কিছু না করে চুপচাপ নেমে এসে বাড়ি চলে যেতে পারতেন, সেটা কিন্তু করেননি। ওনারা ব্যাক করে এসে যেখানে ব্রিজটা স্টার্ট হচ্ছে আর কি, ওইখানে বোধহয় গাড়িটাকে দাঁড় করে দিয়েছিলেন, দিয়ে তারপরে মানে রাস্তা ব্লক করে দাঁড় করে দিয়েছিলেন। নিজেরা তারপরে নেমে আরও যে গাড়িগুলো পেছনে আসছে তাদেরকে দাঁড় করাচ্ছিলেন যে উঠবেন না, মানে একটা সেগমেন্ট নেই, ব্রিজটা ভেঙে গেছে বা কিছু, উঠবেন না, এরকম করে, যাতে পরের গাড়িগুলো যাতে ওটা যদি স্পিডে যায় তাহলে তো ওরাও উপর থেকে পড়ে যাবে, ওটা যাতে না হয় এই জন্য পরের গাড়িগুলোকে ওরা আটকাচ্ছিলেন। এবং তার সাথে সাথে হয়তো কলকাতা পুলিশে খবরও দিয়েছেন। তারপরে খবর পেয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, ওনাদের টিম হয়তো একটু পরে এসেছে, হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা পরে এসেছেন। ওনারা তারপরে গার্ডরেল দিয়ে দিয়েছেন, দিয়ে তারপরে রাস্তাটা ক্লোজ করেছেন, ওগুলো তো যা করেছেন। কিন্তু ওনারা ওই ট্রাফিক পুলিশের টিম আসার আগে পর্যন্ত ওনারাই কিন্তু দাঁড়িয়ে মানে পরের গাড়িগুলোকে আটকেছেন। যাক, ওনারা সেদিনকে যে সার্ভিসটা দিয়েছিলেন আর কি, প্রোঅ্যাক্টিভলি সবাইকার কথা চিন্তা করে, যে নাহলে ওনারাও তো এয়ারপোর্ট থেকে ফিরছেন, নিজেদের ডেফিনেটলি কোথাও থেকে হয়তো গিয়েছিলেন, সেখান থেকে ফিরে নিজেদের বাড়ি যাওয়ার তারা থাকে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছবো এরকম। সেইটা না করে ওনারা কিন্তু নিজেরা ওই আধ ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ না ট্রাফিক পুলিশের টিম আসছে, ওনারা কিন্তু পরের গাড়িগুলোকে আটকেছিলেন, যাতে পরে গেলে গিয়ে ওখানে না পড়ে যায়। এটার জন্য ওনাদেরকে পরে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল। ওনাদের কোনো অ্যানুয়াল প্রোগ্রামে বা কোনো একটা প্রোগ্রামে ওনাদেরকে ওই গাড়িতে যারা ছিলেন, যারা ওই কাজটা করেছেন, তাদেরকে ডেকে সম্মানিত করা হয়েছিল। সেটা তো ঠিক আছে, কিন্তু এই যে প্রোঅ্যাক্টিভনেসটা, উই টক অ্যাবাউট দিস প্রোঅ্যাক্টিভনেস, রাইট? যে নিজেরা সবসময় ভাবা যে কীভাবে আমরা সবাইকার ভালোর জন্য কিছু করতে পারি। ওনাদেরকে তো কেউ তখন ইনস্ট্রাকশন দেননি যে আপনারা দাঁড়িয়ে বাকি গাড়িগুলোকে আটকে দিন, নিজেরাই করেছিলেন। আমরা যেন এরকম প্রোঅ্যাক্টিভলি যেন আমরা সবসময় চেষ্টা করি যে সবাইকার ভালোর জন্য যদি কিছু করতে পারি, সবাইকার অসুবিধা কমানোর জন্য যদি কিছু করতে পারি। এটা একটা খুব ভালো এক্সাম্পল, রিয়েল এক্সাম্পল।